হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি এই স্পেশাল ভিডিও দেখার জন্য। স্পেশাল ভিডিও মানে হচ্ছে যে আজকে বিশ্ব বই দিবস। তো এখন তো এরকম অনেক দিবস আছে, প্রায় প্রতি মাসে অসংখ্য দিবস আছে। তো হঠাৎ করে আমার চোখে পড়লো যে বই দিবস উপলক্ষে ফেসবুকে দেখলাম যে অনেকে কিছু লেখা টেখা দিচ্ছে, বলতেছে কথা। তো আমি সাধারণত ফেসবুকে লিখে মানে পোস্ট লিখে কিছু বলতে আমি বেশি পছন্দ করি। বাট ফর দ্য লাস্ট 1 উইক জ্বর টর সব কিছু মিলে একটা বাজে অবস্থা। মানে কম্পিউটারে বসে যে লিখবো, তাছাড়া বই দিবস সম্পর্কে যেটা বলতে যাচ্ছি, এটা বলতে গেলে আসলে পোস্টটা অনেক বেশি বড় হয়ে যাবে। এর চেয়ে ভিডিও করা ভালো মনে করি। তো যাই হোক, আমি জানতাম না আসলে, গতকালের আগে জানতাম না যে গতকাল বাংলাদেশে ছিল 23 এপ্রিল, অ্যান্ড টুডে যেখানে আমি রেকর্ড করতেছি, হুইচ ইজ ইন কানাডা, অ্যালবার্টা, স্টিল দিস ইজ ইভিনিং 23rd of April, বিশ্ব বই দিবস। আমাদের এখানে বাংলাদেশে এটা পার হয়ে গেছে। তা যেহেতু আমি ছোটবেলায় বই পড়তাম, এটা ঠিক, ছোটবেলায় ভালোই বই পড়তাম। আবার যে খুব বেশি বই পড়তাম, সেই মানে বেশি বই পড়ার আগ্রহ ছিল, কিন্তু যে মানে সেরকম বই পাওয়া যেত না, সহজ কথায়। ছোটবেলায় আমি ছিলাম 2টা জায়গায়, একটা লালমনিরহাট এবং একটা কুড়িগ্রাম। কুড়িগ্রাম থেকে আমি মেট্রিক পাস করি। ক্লাস 5 পর্যন্ত ছিলাম লালমনিরহাটে, তারপর কুড়িগ্রাম যাই। কুড়িগ্রামে স্কুলে ভর্তি হই। আমাদের স্কুলে আমি আসলে বই বলতে মেইনলি আউটবুক, যেটা পাঠ্যপুস্তকের কথা আমি আসব, অবশ্যই এই আলোচনায় আসব। আমি যেটা বলতেছি যে আউটবুক যেটা, আমাদের স্কুলের লাইব্রেরিতে কেরানি স্যার যেখানে বসতো, যেই রুমে, মানে হেড স্যারের পাশের রুমে, ওখানে সময় একটা লাইব্রেরি ছিল, কিন্তু ওই লাইব্রেরি কোনোদিন খোলা হতো না, এবং একটা পুরাতন কিছু বইপত্র ওখানে ছিল। আর যেটা ছিল যে ওই কুড়িগ্রাম যে জেলা লাইব্রেরি, যেটা সেন্ট্রাল লাইব্রেরি, এটা কলেজ মোড়ে, একেবারে কলেজ মোড়েই ছিল এটা। তা আমি এবং আমার বন্ধু, যে আমি স্কুল থেকে স্কুল ছুটির পর আমরা সরাসরি বাসা যেতাম না, ওই লাইব্রেরিতে যেতাম। ওখান থেকে আমরা বই নিয়ে, ওরা বাসায় কোনো কারণে আমাদের মনে হয় দিত না নিয়ে যেতে, আমরা ওখানে টেবিলে বসে পড়তাম, এবং বাসায় জানতো যে আমরা বই পড়তেছি লাইব্রেরিতে। এটা তো খুবই, আব্বা তো পছন্দ করতো। আমি এবং জামি, তো জামি আমার ফ্রেন্ড, কুড়িগ্রাম গভর্নমেন্ট হাই স্কুলের, ও আবার খুব দ্রুত বই পড়তে পারতো। ওর একটা সুবিধা যে একটা বই ও শেষ করে ফেলতো, আমি দেখা গেলো অর্ধেকে আসি। আমি একটু স্লো, এটা আমার একটা ডিসঅ্যাডভান্টেজ, সব কিছুতেই স্লো, বই পড়ার ব্যাপারেও স্লো। খুব দ্রুত গতিতে বই পড়তে পারি হয়তো, কিন্তু দেখা গেলো যে আমি যেটা একেবারে মানে বইটার মাঝখানে ঢুকে পুরো জিনিসটা নেওয়ার যে একটা বোঝা, সেটা আমি খুব দ্রুত করে পড়তে পারতাম না। আমি একটু স্লো ছিলাম। তবে তারপরে দেখা গেল একসময় যে কুড়িগ্রাম লাইব্রেরিতে আর পড়ার মতো বই নাই আমাদের। আর বই কিনে যে পড়বো, ওইটা 2টা সমস্যা ছিল। একটা ছিল যে টাকা, এটা বই কেনার জন্য যে টাকার দরকার ছিল, টাকা ছিল না। আর এটা হচ্ছে বই। তো বইয়ের দোকান কিছু ছিল, খুব যে বেশি ছিল কুড়িগ্রামে সেটা না। ওই যে মিতালি সিনেমা হলের ওই দিকটায় যাওয়ার আগে কার জন্য একটা বইয়ের দোকান ছিল, অনেক বড়, এখন নাম ভুলে গেছি, সবুজ বা সাথী পুস্তক নিলয় বা এই জাতীয় কিছু, ফরগট, দ্যাট ওয়াজ লং টাইম এগো। তবে আব্বা মাঝে মাঝে ওখান থেকে বই কিনতো। আর মনে আছে যে আব্বা শরৎচন্দ্রের বই, যেটা লাইব্রেরিতেও পাওয়া যেত না বা কোথাও, আম্মা আব্বা দুইজনে আবার শরৎচন্দ্রের ভক্ত ছিল খুব। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র বই আব্বা ওই দোকানটা থেকে কিনতো। তো যাই হোক, আমাদের যেটা হলো যে আমাদের লাবলু ভাই আমাদের প্রতিবেশী, রাজু আমাদের ফ্রেন্ড, খোকন আমাদের ফ্রেন্ড। তো লাবলু ভাইয়ের একটা বইয়ের দোকান দেয় কলেজ মোড়ে, কাগজ ঘর সম্ভবত এটার নাম ছিল। ওনারা যেটা শুরু করে সেই সময় তো ওই মানে কিশোর ক্লাস 6 বইগুলি আসতো, ওয়ার্ল্ড,
সেই সময় আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের যে বিশ্ব সাহিত্য কেন্দ্র, আমি তো শুনি নাই নাম, সেই সময় ছিল কিনা জানি না। আমি বলতেছি এটা কত সালের কথা, অ্যাবাউট 86, 87, 1986, 1987 সেই সময়কার কথা আমি বলতেছি। সেই সময় বিশ্ব সাহিত্য কেন্দ্র ছিল কিনা আমি জানি না, থাকলেও ওদিকে কোনো ছিল না ওগুলি। তা যেটা হয়তো যে ইয়ে করতাম, ওই কিশোর ক্লাসিক্স আসা শুরু করলাম, কিন্তু ওইটার জন্য কিনতেই হবে। ওইটা কীভাবে কিনবো, জোর করে টাকা পয়সা আমার কাছে নিতাম, নিয়ে টিয়ে যেভাবে হোক কিনতাম, বা দেখা গেলো যে একটা বন্ধু কিনে দুই তিনজন পড়তাম। তো ওইখানে একটা বই পড়ি, মানে ওখানে তো অনেক বই পড়া হয়, একটা বইয়ের কথা স্পেশালি বলতে হয়। এটা হচ্ছে যে স্পেনের এক লেখক, নাম হচ্ছে সার্ভেন্তাস। তার একটা উপন্যাস, সেই উপন্যাসের নাম হচ্ছে ডন কুইক্সট। আপনারা যারা ছোটবেলায় এটা পড়ছেন কিশোর ক্লাসিক হিসাবে, এটা একটা ক্লাসিক বই। ডন কুইক্সট, এটা হচ্ছে যে ডন কুইক্সট এটা নায়ক, একজন নাইট, হ্যাঁ, ইউরোপের একজন নাইট, কিন্তু আসলে সে একটু পাগল টাইপের, নিজেকে মনে করতো নাইট। তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল, নাম ছিল সাঙ্কোপাঞ্জা, আই ক্যান স্টিল রিমেম্বার ডন কুইক্সট এন্ড সাঙ্কোপাঞ্জা। এবং তাদের একটা ঘোড়া ছিল, ঘোড়াটা রোজিনা, ডন কুইক্সটের ঘোড়া, এবং সাঙ্কোপাঞ্জা একটা গাধা ছিল, গাধাটার নাম ভুলে গেছি। অনেকবার পড়ছিলাম ওই বইটা, আই আই পারচেজ দ্যাট বুক। তো ওইটার কথা কেন আজকে স্পেশালি বললাম, যে আজকে সার্ভেন্তাসের প্রয়াণ দিবস বা মৃত্যু দিবস হচ্ছে 22শে এপ্রিল, 23শে এপ্রিল না, কিন্তু 23শে এপ্রিল হচ্ছে যে আপনার সত্যজিৎ রায় মারা গেছে 23শে এপ্রিল, এবং শেক্সপিয়ার তো আমরা সবাই জানি উনি মারা গেছে 23শে এপ্রিল। তো এতগুলি বড় বড় সাহিত্যিক যে মারা গেছে, হয়তো তাদের উদ্দেশ্যে এই বই দিবসটা শুরু করছে। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড জানি না। তো যেটা বলতেছিলাম, যে ছোটবেলায় বই পড়ার অভ্যাস ছিল, ছোটবেলায় পড়ার অভ্যাস ছিল, কেনার সামর্থ্য ছিল না, বা দোকানপত্র ছিল না। মাঝে মাঝে রংপুর যেতাম, রংপুরে বইয়ের দোকান ছিল, ওই টাকায় ওয়াজ দ্য প্রবলেম। বাট আমার কাজিন ছিল কিছু, ওরা বই কিনতো। সেই সময় ম্যাট্রিক পরীক্ষা দিয়ে দিছি মনে হয়, সে সময় হুমায়ুন আহমেদের বই, হুমায়ুন আহমেদ তখন মনে হয় ওই পিএইচডি করে, আমেরিকাতে পিএইচডি করে চলে গেল। শহীদুল্লাহ হলের ছিল, প্রভোস্ট ছিল উনি। আমি দেখছিলাম ওনাকে শহীদুল্লাহ হলে পরে যে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ম্যাট্রিক পাস করলাম। তো ম্যাট্রিক পাস করে লালমনিরহাট জেলায় চলে আসলাম, কলেজে পড়ছি লালমনিরহাটে, লালমনিরহাট সরকারি কলেজে পড়ছি। লালমনিরহাট সরকারি কলেজে কোনো লাইব্রেরি ছিল কিনা, হয়তো ছিল, কিন্তু ওখান থেকে যে লিটারেচার আউটবুক বলতে কি বোঝাচ্ছি আমরা, মেনলি তো বলি যে লিটারেচার, তাই না? যেমন সার্ভেন্টাসের কথা বললাম, বা বিশ্ব সাহিত্যের যে অন্যান্য বই, এগুলো আউটবুক বলতে আমরা এটাই বুঝি। আর টেক্সট বুক হচ্ছে যে ক্লাসের যে সমস্ত বই, সেটা। তো তখন আমাদের ওই সাহিত্য ছাড়া বেসিক্যালি উপন্যাস ছিল মেইন আউটবুক বলতে, ওইটা পরে মজা পাইতাম। কুড়িগ্রাম লাইব্রেরিতে যে আমি বললাম যে সব বই পড়ে ফেলছি, আসলে সব বই পড়ে ফেলি নাই। যেমন প্রবন্ধের বই সেই সময় ভালো লাগতো না, প্রবন্ধের বই এক কথায়, ওই সময় শুধু উপন্যাস ভালো লাগতো। বাংলাদেশে বিভিন্ন ঔপন্যাসিকের যে উপন্যাস কিছু লিখছে, সৈয়দ মুস্তফা আলী, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, এই সমস্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, তো অসংখ্য আছে, তাই না? তো এগুলি সবাই মেনলি উপন্যাস। কবিতার বই, কবিতা সেই সময় ভালো লাগতো না আসলে, সত্যি কথা। কবিতা অনেক ছিল বাংলাদেশে, কবিতার বই বেশি ভালো লাগতো না, পরে ভালো লাগতো আবার, এখনো ভালো লাগে আবার। কিভাবে রুচিটা আর কি চেঞ্জ হয় দেখেন। তো যাই হোক, সেইটা তো মোটামুটি ম্যাট্রিক পাস করলাম, বই পড়তে ভালো লাগে। আমার যেটা সুবিধা ছিল যে ওই ইন্টারমিডিয়েটে যখন পড়ি, তখন আমার বড় ভাইয়ের বাসায় ছিলাম আমি লালমনিরহাটে। বড় ভাই আবার বিশাল লাইব্রেরি, বড়, সেটা আর এক ইতিহাস। বড় ভাই সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। সে খুবই বই পড়ে উনি, তো ওনার বিশাল লাইব্রেরি, সেটা আমি মানে আই টুক অ্যাডভান্টেজ অফ। ওখান থেকে আমার স্পষ্ট মনে আছে যে আমি প্রথম বঙ্কিম পুরা ছিল রচনা বলি আমার লাইব্রেরিতে ছিল।
মানিক বন্দ্যোপাধ্যায়ের সব খণ্ড ছিল। মানিক বন্দ্যোপাধ্যায়, ওয়াজ ভেরি হার্ড টু রিড ওই সময়, এটা আর কি। এখন তো খুবই ভালো লাগে, কারণ ওনার যে মানে খুব গভীরে ডুব দেয় যেমন সৈয়দ ওয়ালিউল্লাহ আমাদের লাল সালুর, ওনার যে ডেপথ, সেটা হচ্ছে যে ওই যে রুশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে রুশের ম্যাক্সিম গোর্কির মা, তারপর ইস্পাত, অসাধারণ যে সমস্ত বই আছে, যে মানে চরম একটা গভীরে মানুষের মনের ডুব দেয়, সেটা মানিক বন্দ্যোপাধ্যায়। তো মানিক বন্দ্যোপাধ্যায় বই পুরো খণ্ডগুলি কিন্তু ওখানে বড় ভাইয়ের লাইব্রেরিতে। তারপর সুকান্ত ভট্টাচার্যের ওই কবিতা, সুকান্ত ভট্টাচার্যের কবিতা, তো ওই যে আমার কবিতাগুলি, তো ওই যে আগুন জ্বলো বুকে আমার আগুন আছে, হ্যাঁ, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, ওগুলো তো খুবই ভালো লাগার কথা সবার, ওগুলি ভালো লাগতো। রবীন্দ্রনাথ, হ্যাঁ, তো সেই বয়সে রবীন্দ্রনাথ পড়াটা তো একটু কষ্ট করছে, কারণ রবীন্দ্রনাথের যে শব্দ ভান্ডার, এগুলো একটু গুরুগম্ভীর। তদ্ভব শব্দ ছিল তৎসময়, তো উনি করতো না, মাইকেল ছিল তৎসময় শব্দ। তো মাইকেল ওয়াজ ভেরি হার্ড টু রিড। মাইকেলের বই ছিল বড় ভাইয়ের কাছে। তো মানে যেটা কথা হচ্ছে যে আমার দ্যাট ওয়াজ এ ভেরি মানে গোল্ডেন টাইম, কারণ আমার কোথাও যাইতে হচ্ছে না। আমি যেখানে পড়তেছি পিছনে বিশাল আলমারি বড় ভাইয়ের, আলমারি থেকে পারমিশন ছিল, বই পড়লে তো সবাই খুশি, বই পড়তাম। তা ওইটা একটা খুব ব্যাপক আমার বই পড়ার। কাজেই বই পড়ার যে বিষয়টা, আউটবুক যেটা টেক্সট বুকের বাইরে, এটা আসলে ফ্যামিলি থেকে তৈরি হয়, এটা আমার মনে হয়। কারণ আমাদের সব ভাই বোনের মধ্যে কম বেশি এইটা ছিল। তার কারণ হচ্ছে আব্বা বই পড়তে পছন্দ করতো, পেপার পড়তে পছন্দ করতো। আব্বা অফিস থেকে আসার সময় প্রতিদিন পেপার নিয়ে আসতো, কারণ অফিসে যেই পেপারটা পড়া হয়ে যাইতো শেষ দিন, তো ওইটা আমাদের ফ্যামিলি, আমাদের কিনতে হতো না পেপার। পেপারের ওই সময় আমার মনে আছে, আমরা তো স্কুলে তখন পড়ি, তখন ওই যে সিরাজুল ইসলাম চৌধুরী গাছ পাথর সমত সংবাদে লিখতো, ওইটা আমিও পড়তাম। ওইটা ছিল আর্টিকেল লিখতো। তো যাক, আজকে আমাদের মেইন যে আলোচনা বিষয় হচ্ছে বই, ঠিক আছে। এখন আমরা যখন, তাহলে মোটামুটি একটা ইন্ট্রোডাকশন দিলাম, আমার ব্যক্তিগত ইন্ট্রোডাকশন। তা আমি যেটা বলতে চাচ্ছি যে বই পড়ার প্রতি আমার খুব আগ্রহ ছিল, ঠিক আছে। কিন্তু কয়েকটা জিনিস আসলে বই পড়ার সাথে সম্পর্কিত। একটা হচ্ছে যে আপনার সময় আছে কিনা বই পড়ার, আর একটা হচ্ছে বই পড়ার রুচিটা আপনার মধ্যে আছে কিনা, আর একটা হচ্ছে আপনার বই কেনার সামর্থ্য আছে কিনা। ওই 80s 90s এর দশকে এগুলি বিশাল ফ্যাক্টর ছিল তখন। এখনকার মতো ছিল না যে আই নিড দিস বুক, আই জাস্ট গো অনলাইন অ্যান্ড জাস্ট আই সার্চ অন ইট, there is PDF and just EPUB books and everything you can just download, and there's a big archive, internet archive. প্রবাবলি আপনি জানেন এগুলি। বাংলাদেশের যে কোনো একটা বই, একেবারে রিসেন্ট বই ছাড়া, আপনি পিডিএফটা করতে পারবেন। যাই হোক, এখন আমাদের পিডিএফ এবং ই বুক যেটা, ওইটাই ভরসা। কারণ আমরা এখন প্রবাসে থাকি, প্রবাসে বাংলা বই কোথায় পাবো? আগে টরন্টোয় ছিলাম, টরন্টোয় একটা দোকান ছিল, একাধিক দোকান ছিল হয়তো বইয়ের, ওখানে একেবারে সস্তা যেগুলি খুব জনপ্রিয়, হুমায়ুন আহমেদ ফর এক্সাম্পল বলতাম, তার বই দিয়ে ভর্তি এই সমস্ত। তো এখন কম্পিউটারে পিডিএফ পড়ি, বাট আমি যেটা করি, আমি একটা জিনিস দেখাই। এই যে এটা একটা কাহিনী আছে, সবাই রাখে ফুলের ঝুড়ি, আমি রাখছি কি, এটা কিসের ঝুড়ি? এটা কি বইয়ের ঝুড়ি? বলতেছি, এটার একটা রহস্য আছে। আপনারা তো সবাই মাইক্রোসফটের যে জনক বিল গেটস এর কথা জানেন, উনি কিন্তু একজন বই রসিক। মানে সারা জীবন সে বই পড়ছে, অসংখ্য বই পড়ছে, প্রত্যেকদিন বই না পড়লে তার ভাত হজম হয় না, এরকম। মানে প্রতি মাসে অসংখ্য বই পড়ে শেষ করে। এবং একদিন সে তার একটা অনুষ্ঠানে বলতেছিল যে সে যেখানে যায় এরকম একটা ঝুড়ি নিয়ে যায়, ঝুড়ির মধ্যে মানে রিসেন্টলি যেগুলি বই পড়ে সেই সমস্ত বই থাকে। হ্যাঁ, তা আমার এই ঝুড়ির মধ্যে কি আছে আমি দেখাই আপনাদেরকে একটু। হোয়াট ইজ দিস? এটা হচ্ছে একটা ডিভাইস, এটার নাম হচ্ছে যে অ্যামাজন কিন্ডেল। আমি একটু খুলে দেখাই। ইটস ইলেকট্রনিক ডিভাইস, ই বুক পড়ার জন্য। বাংলাদেশে অনেক বই এখন ই বুক পাওয়া যায়। এই যে এটার মধ্যে অসংখ্য বই আছে। এখন আমি কারেন্টলি এখান থেকে আমি বলি যে আমি এখন তো যেই বয়স এবং পারিবারিক যেরকম কাজ এবং সংসারের যে সমস্ত কাজ, বই পড়ার অসম্ভব ব্যাপার, মানে এই সময়টা পাওয়া যায় না। যদি পাওয়া যায় তো বই পড়তাম এখনো। এইটা আমার কোনো লাভের জন্য পড়ি না, এটা হচ্ছে মনের শান্তি।
যেমন শিল্পীরা গান গায়, গান গেয়ে শান্তি পায়। হ্যাঁ, তা আমাদের যে কেউ কবিতা লেখে, কেউ এক একজনের শান্তি, কেউ টিভি দেখে, কেউ সিরিয়াল দেখে, কেউ গান শোনে। তা আমাকে যদি ওরকমটা পিক করতে বলতো, ডেফিনেটলি আই উড জাস্ট পিক দ্য রিডিং বুকস। ঠিক আছে? তা এখন এইটার মধ্যে আমি একটা বই পড়তেছি কারেন্টলি। অসংখ্য বই আছে, আমি আই ক্যান জাস্ট সুইচ বিটুইন বুকস বিকজ দে আর অল ইলেকট্রনিক বুকস। এইটার মধ্যে এখন আমি পড়তেছি যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দাখিল, দাখিলের সিলেবাস ইসলামিক ইতিহাস। ইসলামিক ইতিহাসের আমি 104 নম্বর পেজে আছি ওই বইটার। ওইটার নাম হচ্ছে, খুলে দেখাইতে পারি আপনাদেরকে, দরকার নাই বলতেছি। সেটা হচ্ছে যে আপনার খালিফায়ে রাশেদিন স্টেজে আছি আমি এখন। আই randomly pick books এবং I just continue. If I like, I just continue and finish that book. এটা একটা টেক্সট বুক। দাখিল, দাখিল মানে কি ম্যাট্রিক? আই ডোন্ট নো, ইন্টারমিডিয়েট। আচ্ছা, আরেকটা আছে, এইটা একটা দেখালাম, ই বুক, অ্যামাজন কিন্ডেল। না, there is another one. এটা ছোট ভার্সন, ওইটা বড় ভার্সন। এটা পিডিএফ পড়ার সুবিধা, পিডিএফ পড়া এটার জন্য সুবিধা, পিডিএফ এর বইগুলা। আর এই ছোটটায় পিডিএফ পড়া যায় না, শুধুমাত্র ই পাব, অ্যামাজনের যে সমস্ত ভার্সন আছে, কি যেন বলে এটা, কিন্ডেল ভার্সন। এটা দেখেন, এটার মধ্যে অসংখ্য বই আছে। এটার মধ্যে এখন আমি যে বইটা পড়তেছি কারেন্টলি, সেটা হচ্ছে যে ওই ডেইলি স্টার যে সম্পাদক, কি নাম ওনার, যে ওনার বাবা আবুল মনসুর আহমেদ শান্ত, ওনার আমার দেখা রাজনীতির 50 বছর। এই বইটার কথা এত শুনছি আমি, যে বাংলাদেশের পলিটিক্স বোঝার জন্য নাকি এটা খুব জরুরি, মানে বিবর্তনগুলি। even though আমি পড়তেছি, it was okay, it's a good book, but it's not something যে মোর পরিবর্তনকারী কিছু, I don't think so, but I'll finish this book. আমার দেখা রাজনীতির 50 বছর, এই দুইটা আমার টার্গেট হচ্ছে যে 15 ডেজের মধ্যে শেষ করা, কারণ এরপর তো অন্য বই ধরতে হবে, তাই না? এখন আমার বই পড়ার সময় পাই না। তো যাই হোক, কোথায় ছিলাম আলোচনায়? আমার এখন একটা অভ্যাস হয়েছে কি, যে আলোচনা করার সময় আমি শাখা থেকে পোশাখা, পোশাখা থেকে ইয়েতে চলে যাই। তা আমি একটা সিস্টেমেটিক ওয়েতে, লেটস জাস্ট ডিসকাস ইন এ সিস্টেমেটিক ওয়ে। আমরা যদি বই সম্বন্ধে আলোচনা করি, কোথা থেকে শুরু করা যায়? কিছুটা ইতিহাস কিন্তু এখানে লাগবেই, ইতিহাস ছাড়া হবে না। মানে বই একটা জিনিস, বই ইটসেলফ একটা জিনিস। বই হচ্ছে দুইটা মডেলের মধ্যে কিছু ইনফরমেশন। তো সেই বই সম্বন্ধেও আলোচনা করা যায়, টেকনিক্যাল অ্যাসপেক্টস অফ বুকস, আর বইয়ের কন্টেন্ট সম্বন্ধেও আলোচনা করা যায়, যেটা আসল জিনিস, যে বইয়ের ভিতর যা লেখা থাকে। এখন তো আমাদের পৃথিবীতে দেখেন যে প্রতি মাসে বইমেলায় যে কত বই আসে, অসংখ্য বই। এগুলি কিছু বইয়ের মধ্যে ক্রিয়েটিভ বা লিটারেচার, যেটা হচ্ছে কবিতা, ছোট গল্প, বড় গল্প, উপন্যাস ইত্যাদি, যেটা বেশি বিক্রি হয়। এর বাইরে প্রবন্ধ আছে, এটা সেটা আছে, অনেক কিছু বিভিন্ন ধরনের। তাই সেইটা সম্বন্ধে একটু আমি টাচ করবো, যে আমাদের আসলে বই পড়ার প্রয়োজন কেন, আমার মতে। অবশ্যই আমি পণ্ডিত ব্যক্তি না কোনো। এখন দুইটা জিনিস নিয়ে কথা বলা যায়। একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে বইয়ের যে টেকনোলজি, যে বইটা কেন দরকার ছিল। তা আমরা সবচেয়ে পুরাতন বই কি, আমি এটা কিন্তু অত থিসিস করে দেখি নাই। তবে আমাদের ভারতবর্ষে যে আমাদের যে আর্যরা আসে, কত সালে আসে? খ্রিস্টপূর্ব 1700, 1600, 1500 খ্রিস্টপূর্ব, আই ডোন্ট নো। দে কেম ফ্রম ইরান, পার্সিক। হ্যাঁ, ইরানি লোক না, কিন্তু ওরা আসছে আর্যরা ওই রাশিয়া ইউক্রেনের দিক থেকে। এটা আমি আগে একটা পডকাস্টে বলছি, একটা ভিডিওতে। তো ওরা যখন ভারতে ঢোকে, তখন তারা ঋদ বেগ, যেটা আপনারা সবাই জানেন, যে ঋদ বেগ একটা তার ধর্মীয় বই, ওইটা নিয়ে আসে। ওটা থেকে হিন্দু ধর্মের উৎপত্তি হয়। ঋদ বেগ পরে পরিবর্তিত হয়ে হয়ে খ্রিস্টপূর্ব 1000 বৎসরের মধ্যে বাল্মীকি একজন ঋষি ছিল, সে লেখে রামায়ণ। বাল্মীকির একটা মজার ইতিহাস। আমি আসলে যখন কোনো একটা প্রসঙ্গ বলি, সাইড জিনিসগুলো এসে যায়। যেমন বাল্মীকির বিষয়টা কেন বলতেছি, বাল্মীকি ওয়াজ এ ঋষি এবং হি রোড রামায়ণ। আমরা তো জানি যে রামায়ণ হিন্দুদের একটা পবিত্র গ্রন্থের মধ্যে একটা, আর একটা তো মহাভারত। রামায়ণ তো আমরা জানি যে রাম এবং সীতা, রামকে ওখানে
মেইন ক্যারেক্টার ধরে ইয়ে করছে সীতা, গল্পের আকারে পড়তে খুব ভালো লাগে। তো যাই হোক, ওই যে লেখছে বাল্মীকি ওয়াজ অ্যাকচুয়ালি ডাকাত ছিল একজন, আমার জানা মতে। উনি একদিন জঙ্গলে ছিল, ওই সময় কে বা কাহারা দুইটা পাখি উপরে ছিল, উনি পাখিকে তীরবিদ্ধ করে। এই যে আর্তনাদ করে ওঠে একটা পাখিটা তীরবিদ্ধ হওয়ার পর, ওই আর্তনাদ দেখার পর সে ডাকাত থেকে চেঞ্জ হয়ে যায়, হয়ে কবি হয়ে যায়। কবিতার ছন্দেই তো সেই সময় লেখা হয়তো। দেন হি রোড দ্য রামায়ণ। এরপরে বেদব্যাসের মহাভারত আছে দুইটা। পরে আসে যে মহাভারতের যে কুরুক্ষেত্রের যে যুদ্ধ, ওইটা সাউথ ওয়েস্টের দিকে একটা জায়গা ইন্ডিয়ার। তো কুরুক্ষেত্রের যুদ্ধের উপর ভিত্তি করে যে ডায়ালগ, সেটা হচ্ছে যে অর্জুন এবং শ্রীকৃষ্ণ দুজনের মধ্যে যে ডায়ালগ হয়, সেটা ভগবত গীতা, তাই না? তো এগুলো সব ধর্মীয় বই। এবং সেই সময় আসে বৌদ্ধ ধর্ম। তো বৌদ্ধ ধর্মের তো ধর্মীয় বই ছিল, অবশ্যই ছিল। সেই যেটা প্রধান বলা যায়, সেটা একটা ডায়ালগ বিটুইন গৌতম বুদ্ধ এবং তার দুইজন কম্পানিয়নের মধ্যে। ওই বইটার নাম ছিল অষ্ট সাহস্রিক প্রাজ্ঞ পারমিতা, ৮,০০০টা শ্লোক ছিল ওই বইয়ের মধ্যে। এইটা তো গেল আমাদের মানে হিন্দু বৌদ্ধ। তাহলে হোয়াট অ্যাবাউট দ্য আদার রিলিজিয়ান? আমি কেন রিলিজিয়ানের কথাটা আসতেছে, কারণ এই বইগুলো হচ্ছে পুরাতন বই, সবচেয়ে পুরাতন বই। আমাদের পবিত্র কোরআন শরীফ, বাই দ্য ওয়ে, এখানে একটা বলে রাখি যে কোরআনের শুরু হয় যে পড়ো তোমার প্রভুর নামে। পড়ো কথাটা আসছে, মানে পড়ো তোমার প্রভুর নামে। কোরআন একটা আব্রাহামিক রিলিজিয়ান। এটা তো আমরা জানি যে আদম আলাইসাল্লাম থেকে ইব্রাহিম আলাইসাল্লাম, আমরা তো ইব্রাহিম বলি, এটা তো ওরা বলে আব্রাহাম। ওখান থেকে যে তিনটা ধর্মের উৎপত্তি হয়েছে, একটা হচ্ছে ইহুদি, আর হচ্ছে খ্রিস্টান এবং আমাদের মুসলিম ধর্ম। তিনটা যে বই, চারটা বই আসলে, যেমন ওই এটা ছিল যে ফার্স্ট বুক, যেটা মিশর ইয়াতে সিনাই পাহাড়ে হজরত মুসা আলাহিসাল্লামের উপর যেটা নাজিল হয়, এটা আসমানি কিতাব একটা, কিন্তু ওয়ান অফ দ্য আসমানি কিতাব নাজিল হয়। এটা পরে কিভাবে কম্পাইল হয়, অল দ্য ডিটেলস আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার, বাট সাম পিপল সেস ডিরেক্টলি ফ্রম দ্য গড। বাট ওই সময় গডের কাছে সবকিছু শুনে ওইটা লিখে ফেলা, এটা ডিবেট আছে। ওই ডিবেটের মধ্যে আমরা যাবো না। কিভাবে ওইটা কম্পাইল হয়েছে, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, বাট দ্যাট ওয়াজ লং টাইম এগো, রাইট? যে মুসা আলাইহিস সালামের খ্রিস্টপূর্ব কত 1200-1100 এরকম হবে। তারপর হজরত দাউদ আলাইহিস সালামের উপর যে আসমানি কিতাব নাজিল হয়, সেটা আসলে সেটার নাম হচ্ছে যে জবুর, তাই না? তো জবুরটা আসলে কোনো শরীয়তের বই না, বা পূর্ণাঙ্গ জীবন বিধান বা আইন শাস্ত্র, এই সমস্ত কিছু না। ইট ওয়াজ লাইক আল্লাহর প্রশংসা, তসবিহ এবং এই সমস্ত নিয়ে। তো এইটা দাউদ আলাইহিস কণ্ঠস্বর আবার খুব সুন্দর ছিল। এই যে এগুলা সাইড টপিক এসে যায়, যখন একজনের নাম উল্লেখ করি বা একটা ঘটনার উল্লেখ করি, এই বাড়তি জিনিসগুলো আসে যায়। এই জন্য আমি একটু রেজিস্ট করতে পারি না, এটা আমি বলি। তো যে ওনার কণ্ঠস্বর ছিল খুব সুমধুর। এবং উনি যখন জবুর তাওরাত করতো, কথিত আছে যে পাহাড় এবং পাখি তার সাথে জিকির করতো। তো এটা গেল। এখন তারপরে এইটা আসলে মেইন, এটার উপর তাওরাতের উপর ভিত্তি করে ওল্ড টেস্টিমেন্ট, যেটা আমরা বলি, যেটা একটা বাইবেলের একটা অংশ এখনকার, ওল্ড টেস্টিমেন্ট যেটা, সেটা তাওরাত। এবং ওখানকার মুসার উপর যে চারটা মেইন বই, ওখান থেকে আবার সংক্ষিপ্ত করে তোরাফ বলে ওইটাকে ইহুদিরা। তারপর খ্রিস্টিয়ানিটি তো নাজিল, এটা আসমানি কিতাব, হজরত ঈসা আলাইহিসসালাম, যেটা জেসাস খ্রিস্ট যেটা বলে খ্রিস্টানরা, ওনার উপর যেটা নাজিল হয়, এটা ইসমানি কিতাব, এটাকে ইনজিল শরীফ আমরা বলি, এটা গসপেল বলে আবার ওরা। এবং এইটা আসমানি কিতাব, এবং এটাকে কম্পাইল করে সম্ভবত ওনার 4 জন ছিল, ওনার নামগুলি ভুলে গেছি এখন আমি। দে কম্পাইল ইট লেটার অন, এটা আসছিল পরে লিখে 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 লিখে। এটা তো আমাদের ইসলাম ধর্মের 600 বছর, 632-30 বছর আগেকার কথা। বাট সামবডি গট কম্পাইল অ্যান্ড ইট ইজ এ বুক। আমরা এটাকে ইনজিল শরীফ বলতে পছন্দ করি, ওরা বলে গসপেল। এখন আমরা যখন এই যে কোথাও বাড়িতে যাই, হোটেলের ড্রয়ার খুললেই বাইবেল,
বাইবেল ইজ বেসিক্যালি, না বাইবেল কি খ্রিস্টানদের জন্য? হ্যাঁ, খ্রিস্টানদের জন্য না, আসলে এটা বাইবেলের টু পার্টস। এটা হচ্ছে ওল্ড টেস্টিমেন্ট, দ্যাট ওয়াজ ওল্ড, আসছে যেটা বললাম তাওরাত, এবং পরে যে ইনজিল শরীফ, যেটা জেসাস ক্রিস্ট বা আমাদের ঈসা আলাইহিস সালাম, সেটা দ্যাট ওয়াজ দ্য নিউ টেস্টিমেন্ট। দুইটা কাজে ওইটা থেকে ওইটা পরে ইহুদি এবং খ্রিস্টান দুইজন। আমাদের জন্য কিছু নাই হোটেলে, নর্থ আমেরিকার হোটেলে, অ্যাটলিস্ট ইউরোপিয়ান হোটেলে আমি দেখছি যে বাইবেল ইজ দেয়ার ইন দ্য ড্রয়ার। ওকে, তা আমি কিন্তু আলোচনা থেকে দূরে সরে যাচ্ছি, আমি ধর্মীয় আলোচনা করতে চাই না এখানে। জাস্ট আমি বলার কারণ হচ্ছে যে সবগুলি ধর্মের কথা বললাম, মেজর প্রাতিষ্ঠানিক যে সমস্ত ধর্ম, যে তাদের যে পুস্তকগুলি, এগুলি ছিল ওল্ড বই। এখন খ্রিস্টপূর্ব আগে কি বই ছিল না? অন্যান্য বই ছিল না, ছিল। যেমন যদি বলি যে বৌদ্ধদের কথা বলতে হয়, কিন্তু বৌদ্ধ, আমরা যে বলি না যে বৌদ্ধ বিহার গুলি ছিল, যেমন বাংলাদেশেই তো ছিল একটা, বাংলাদেশে অনেক বৌদ্ধ বিহার আছে, কুমিল্লায় আছে, নওগাঁয় আছে। তো এই বৌদ্ধ বিহার ছিল খ্রিস্টপূর্বের আগে। যেটা ছিল এটা পাকিস্তানে পড়ছে, এটা এখন তক্ষশিলা। তক্ষশিলা কিন্তু হাজার হাজার বই ছিল। এই সমস্ত বই যদি মনে করেন যে না প্রিন্টেড কপি, ইজ নট, আই এম টেলিং লং টাইম এগো থিংস। ওই সময় লেখা হয়তো, মিডিয়ামটা কি ছিল আমি জানি না ঠিক, এটা তালপাতার উপর ছিল অথবা কোনো পার্চমেন্ট বা ছাগল চামড়া বা কিছুর উপর ছিল সামহাউ, বাট হান্ড্রেডস থাউজেন্ডস অফ বুকস ওয়ার দেয়ার। এটা ছিল একটা লাইব্রেরি, তক্ষশিলা। ওখানে আমরা তো দুইজন জ্ঞানী ব্যক্তির কথা উল্লেখ করতে চাই, ওনাদের বই ছিল। যেমন একটা ছিল যে এটা কি পানিনি, রোড দ্য সংস্কৃত, ওই আপনার ব্যাকরণ যে লেখে। আরেকজন ছিল যে অর্থশাস্ত্রের জনক, এবারে কৌটিল্য, যেটা যাকে বলা হয়। কৌটিল্যের একটা নাম আছে কি, এটা কৌটিল্যের অর্থশাস্ত্র, যাই হোক, বা ইকোনমিক্স, ওদের পলিটিক্স ছিল, অনেক কিছুই ছিল। আই রেড দ্যাট বুক বাই দ্য ওয়ে। পানিনির গ্রামার পড়া সৌভাগ্য হয় নাই, বাট আই ওয়ান্ট টু রিড সামডে। ইট ওয়াজ ইন সংস্কৃত। সংস্কৃত এখন এই বয়সে শিখবো কিনা, দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন। ল্যাঙ্গুয়েজ শেখা তো খুবই টাফ। তো যাই হোক, এই সমস্ত বৌদ্ধ বিহারগুলো তারপরে যখন মানে খ্রিস্ট জন্মের অনেক পরের কথা বলতে, তার আগে যে সমস্ত ছিল, আর একটা বই ইয়ার কথা বলতে হয় যে মিশরের যে ফারাওদের পরে যে টলেমি আসে, টলেমিদের সময় আলেকজান্দ্রিয়া একটা লাইব্রেরি ছিল। ওই লাইব্রেরি তো পুড়ে গেছে। ওই সিজার যখন আসে খ্রিস্টপূর্ব 48 সালে, তখন ওইটা পুরো, কিন্তু কয়েকশো বছর ওখানে ছিল, এবং এটা জ্ঞান বিজ্ঞানের চর্চার একটা বিশাল ছিল। যেই জায়গাটায় লাইব্রেরি ছিল ওই জায়গাটায় আমি গেছিলাম। এখন একটা লাইব্রেরি আছে, লাইব্রেরির ভিতরে গেছিলাম, বাইরে গেছিলাম, ছবি তুলছি, ফেসবুকে পোস্ট করছি, কিন্তু ওটা তো আসলে অরিজিনাল লাইব্রেরি না, ওটা পুড়ে যায়। তো ওইখানে কিন্তু একটা জ্ঞান বিজ্ঞানের, এটা আমরা তো ইউক্লিডের জ্যামিতি জানি, ইউক্লিড ছিল ওয়ান অফ দ্য পার্সন। এটা ইটস লাইক এ হিউজ থিং, ইটস নট অনলি এ লাইব্রেরি। আচ্ছা, লাইব্রেরির কথা যখন বলতেছি, এখানে দুইটা জিনিস বলা দরকার, যে দুইটা জিনিস আসলে লাইব্রেরি একটা জিনিস, আর একটা হচ্ছে মাহফেজখানা। মাহফেজখানা হচ্ছে দলিল দস্তাবেজ। যেমন আপনি যদি এটা ভূমি অফিসে যান, ভূমি অফিসে দলিল থাকে, তাই না? দ্যাট ইজ এ মাহফেজখানা, দলিল দস্তাবেজ যেখানে থাকে। এগুলি আসলে এখন ইতিহাসের আখর গ্রন্থ। মানুষ যারা ইতিহাসবিদ আছে, ইতিহাস লিখতে চায়, তারা দলিল দস্তাবেজের উপর ভিত্তি করে লেখে। দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট সামটাইম ইট ক্যান বি এ কম্বিনেশন অফ লাইব্রেরি অ্যান্ড মাহফেজখানা টুগেদার। তো এগুলি গেল খ্রিস্ট ধর্মের আগের বিষয়। আমি কি বললাম? তক্ষশিলার কথা বললাম, তারপর লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়ার কথা বললাম, এগুলি পুরাতন। পরে কি আসলো? দেখেন, আমি কিন্তু এখনো কন্টেন্টের কথা বলি, কন্টেন্ট আলোচনা করবো। কয়টা বাজে এখন? তো দেখি কত, আমি দেখতে পাচ্ছি না। এই আমার তো চশমাটাই কোথায় যেন ছেড়ে আসছি, দেখি কত মিনিট। 29 মিনিটস হয়ে গেছে। এই যে আসলে আমার এটা হচ্ছে বক বক করা অভ্যাস। আমি বই সম্বন্ধে বলতে চাইছি, এখন দেখেন কোথায় আটকে আছি। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এরপরে মানে আসেন লাইব্রেরিগুলোর কথা আলোচনা করি। লাইব্রেরিগুলোর যদি আলোচনা করতে চাই, তাহলে এরপরে বৌদ্ধ বিহারগুলি বলতে হয়। যেমন বাংলাদেশে নওগাঁয় যেটা আছে সোমনাথ সোমপুর বিহার, যেটা, সেখানে একটা লাইব্রেরি ছিল বিশাল। তো সবচেয়ে যেটা বিখ্যাত ছিল দুইটা, এটা বিশ্ববিদ্যালয়ে বলা যায়, নালন্দা। এটা নালন্দা একটা ছিল, আর একটা ছিল যে বিহারে ওদান্তপুরী সম্ভবত। তো নালন্দায় তো মানে কথিত আছে যে 1200 সালে এর পুরা দেয়। লাইব্রেরিগুলোর ভাগ্যে আসলে পুরানো, অথবা বই মানে আরেকজন দখল করতে আসে, হয় পুরাই দেয়,
অথবা বইপত্র সব ছুঁড়ে ফেলে নদীতে। এইটাই মানে লাইব্রেরিগুলির পরিণতি আসলে হয়। তাই নালন্দায় কথিত আছে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এসে ওইটা পড়াইছে। তার আগে ওখানে একটা আবাসিক জাহাঙ্গীরনগর যেমন বিশ্ববিদ্যালয়, ওরকম আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা। দ্যাট ওয়াজ বিক্রমশিলা আছে। তো এগুলি হচ্ছে আগেকার লাইব্রেরি, এবং ওখানে চীন টিন থেকে মানুষ ওখানে পড়তে আসতো, ইয়ে করতে আসতো। সো আমি যখন এই বইয়ের কথা বলি, তখন আমাদের যে ভারতবর্ষ, আমরা এখন অনেকে মনে করি কি যে আমাদের জ্ঞান বিজ্ঞান সবকিছু আমরা নিয়ে আসছি যে আফটার দ্য এনলাইটেনমেন্ট অফ মানে ইউরোপ, যেটা হচ্ছে যে আপনার 1700-1800 দশক, বিশেষ করে ফ্রান্স রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ওই যে এনলাইটেনমেন্ট যেটাকে বলি আমরা, তারপরে আমরা ওদের সবকিছু নিয়ে আসছি সবকিছু। বাট দ্য থিং দ্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট, যে নালন্দা, তক্ষশিলা, এগুলি তো হাবিজাবি এটা ছিল। এটা তো অনেক আগের। আমরা কত রিচ ছিলাম সেই সময়, তো ইংল্যান্ডে মানে খুব মানে ইউরোপের দুরবস্থা ছিল, ইউরোপের দুরবস্থা ছিল। কিন্তু যেই সময়টার কথা বলতেছি, খ্রিস্টের জন্মের 300-400 বছর পরে, সেই সময় আস্তে আস্তে কিন্তু শুরু হয়ে যায়, একটু শুরু হয়ে যায় ইউরোপেও। যেমন মহাকাব্য লেখে যে হোমার, ইলিয়াড অ্যান্ড ওডিসি লেখে। তারপর 500 থেকে 1400 সালের মধ্যে দান্তে ছিল। তারপর তারপর তো ওই যে আসলে সেই সময় আমাদের এদিকেও যে সবকিছুই ধর্মকেন্দ্রিক হইতো। যে ধর্ম পুস্তকগুলোর কথা বললাম, পারমিতা, তারপর অল দ্য আব্রাহামিক রিলিজিয়ান বুকস অ্যান্ড আমাদের 632, তারপর আমাদের মুসলমানদের জন্য কোরআন শরীফ নাজির হইল, এবং ইন এ ভেরি কুইক টাইম ইট ওয়াজ কম্পাইলড পারফেক্টলি, ইট ওয়াজ অল ডান ইন 20 years। এইটা তো আমরা জানি যে কোরআন শরীফ যেটা আমাদের পবিত্র গ্রন্থ, সেইটা তো আমরা জানি যে ওই খলিফায়ে রাশিদিন, যেটা পড়তেছিলাম যে এখানে ইন্টারেস্ট আই ওয়াজ জাস্ট রিডিং অ্যাবাউট দ্যাট, আই নিউ দিস থিংস লং অ্যাগো বাট আই ফরগট। এটা একটু রিফ্রেশ করে দিচ্ছি মাঝে মাঝে। সেটা হচ্ছে যে খলিফায়ে রাশিদিনরা ওই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে যে খলিফা আবু বকর, ওখান থেকেই কিন্তু শুরু হয়। কারণ কি, ওখানে একটা রিদ্দার যুদ্ধ হয়েছে। রিদ্দা হয়েছে যে ওই মহানবী মদিনা স্টেট তো উনি তো করছিল, তারপরে উনি মারা যাওয়ার পরে অনেকে বিদ্রোহ করা শুরু করে, জাকাত দিব না, ঠিক আছে, জাকাত না দিলে কেমনে চলবে, এটা তো হচ্ছে বিগ সোর্স অফ ইয়ে। তারপরে অনেক বিদ্রোহ, কঠোর হস্তে আবু বকর দমন করে, এটা করে। তারপরে রিদ্দার যুদ্ধ হয়, এবং ওখানে যে হাফেজে কোরআন যারা ছিল 80 জনের মতো মারা যায়। যার ফলে দেখা গেল যে একটা বিপদ, যে যারা কোরআন শরীফটা মাথায় রাখছিল দে ডাইড, শহীদ হয়ে যায়। তাহলে এটা দ্রুত কম্পাইল লিখিত আকারে রাখতে হবে। দ্যাট ওয়াজ ডান ইন ভেরি কুইক টাইম। এনিওয়ে, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। তারপর তো সেটা কোরআন শরীফের প্রথমেই তো শুরু হলো পড়ো তোমার বহুর নামে। এটা পড়ার গুরুত্বটা কি। তারপর যেটা বলতেছিলাম যে ইউরোপ এবং আমাদের দুই দিকেই, আমেরিকা তো তখন কিছুই ছিল না, নাথিং, তাই না? কলম্বাস যে কথা আমেরিকা আবিষ্কার করলো বলতে পারে। ইউরোপ এবং আমাদের কথা যদি বলি, আমাদের এদিকে ধর্মকেন্দ্রিক বইগুলি বেশি ইয়ে করতেছিল। বাট বৌদ্ধ বিহারগুলিতে যেটা ছিল, নালন্দা যেরকম ছিল, ওইখানে সব ধরনের শাস্ত্র, এখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলি তো ছিল না, কিন্তু এটা দর্শন হিসাবে সেই সময় পড়া হয়তো। দ্যাট ওয়াজ দেয়ার। এবং ওখানে সব বৌদ্ধ ভিক্ষুকরা ওখানে পড়াশোনা করতে থাকতো। তারপরে ওগুলি বিভিন্নভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তারপরে একটা আমাদের এদিকে যে বলতে থাকি, তাহলে এখানে একটা এনলাইটেনমেন্ট হয় আমাদের। সেটা হচ্ছে যে উমাইয়া বংশের পরে, শাসনের পরে, খিলাফতের পরে যে আব্বাসীয় যেটা আসে, আব্বাসীয়রা কিন্তু আবার ওই ইরাক, বেবিলন যেখানে ছিল অনেক আগে, ইরাকের বাগদাদে বাইতুল হিকমাহ সম্ভবত, ইফ আই এম কারেক্ট। আসলে আমি যখন কথা বলি, আই ডোন্ট হ্যাভ এনি রেফারেন্স, মাথা থেকে বলি, কাজে একটু একটু এদিক এদিক নামে হইতে পারে। সেটা হচ্ছে যে বাইতুল হিকমা ওয়াজ দ্য গ্রেটেস্ট লাইব্রেরি, এবং ওই ইসলামের স্বর্ণযুগ, ঠিক আছে। তারা জানতো যে বইয়ের কোনো বিকল্প নাই, বই আনতে হবে। কোথেকে আনতে হবে? বাইজেন্টাইন থেকে আনতে হবে, সিরিয়া থেকে বই আনতে হবে, সে ইন্ডিয়া থেকে আনতে হবে, চীন থেকে, যখন যেখানে যে বই আছে। এবং খলিফারা এটা খুব ইয়ে করতো যে সেই সময় আসলে এটা খালি ওই যে হারুন আর রশিদের সময়টা, ওই লাইব্রেরিটা শুরু হয় বাগদাদের
লাইব্রেরি, এবং এটা আপনারা তো জানি যে আলিফ লাইলার যে ওই রাতে রাতে হেঁটে বেড়াইতো, যে হারুন রশিদ খলিফা, ওই সময় শুরু হয়। দ্যাট ওয়াজ অ্যামেজিং লাইব্রেরি, বিগ লাইব্রেরি। ওরা যেটা করতো যে আরবিতে অনুবাদ করতো, বিভিন্ন ভাষা থেকে ইয়ে করে অনুবাদক আরবিতে ইয়ে করতো, এবং প্রচুর যারা অনুবাদ করতো তাদের প্রচুর পয়সা টয়সা দেওয়া হতো, গোল্ড দেওয়া হতো, দিনার। হ্যাঁ, তো ওইটা একটা ছিল। আনফর্চুনেটলি দ্যাট লাইব্রেরির ফেট, ওইটা আগুনে পুরায় নেই। বাট ওই যে আমরা তো জানি যে হালাকু খান আসলো মঙ্গল, হ্যাঁ, চেঙ্গিস খানের নাতি হালাকু খান সেটা ইয়া করে, নষ্ট করে ওই লাইব্রেরি। ওইটা একটা পাশের নদী ছিল, নদীর নাম বলে গেছে, সব বইপত্র ফালায় দেয়। কাজেই আমাদের যে জ্ঞান ভান্ডার, ইতিহাস, এগুলি বারবার এইভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তো সেটা একটা কাহিনী। তো এই সমস্ত দেখেন বইগুলি আসলো, তো সেই সময় তো কোনো প্রিন্টিং প্রেস ছিল না, যা ছিল সবকিছু লেখায়। এটা ইউরোপ বলেন আর আমাদের ভারতবর্ষ, যেটাই বলেন না কেন সবকিছু। এখন আমি যদি মিডিয়ামগুলো আলোচনা করি, যে সেই সময় চীনারা তো সবসময় খুব চালাক, তাই না? চীনারা সব জায়গায় কিন্তু কাগজ আবিষ্কার করে, মানে ভালো কাগজ। আমি কিন্তু ওই যে এটা ইয়ার কথা বলতেছি না, যে আমরাও তো আমাদের বিভিন্ন ওই গাছের পাতা এটা সেটা দিয়ে মন্ড তৈরি করা, গাব দিয়ে, গাবের কালি, তারপরে মহিষ, কালো মহিষ যে আছে, মহিষের চামড়া পরে যে কালো রং হয়, কিন্তু ওইটা দিয়ে কালি বানায় পাথরের উপর, এটার উপর। কিন্তু চীনারা তো কাগজ কিন্তু অনেক আগে ওরা আবিষ্কার করছে, এবং যেই সময়টা কত ভালো কথা হয়েছে মনে পড়ছে, যে আব্বাসীয় আমলের কথা বলতেছি। আব্বাসীয় আমলে তালাশের যুদ্ধ বলে যুদ্ধ আছে, ওই যুদ্ধে চীনাদের সাথে চীনের বন্দি করে ফেলছে কতজন চীনাকে। ওইটার মধ্যে এই বন্দি মুসলিমদের হাতে বন্দি হয়েছে, ওরা আবার ওই যে কারিগর ছিল কাগজ বানানো, তখন বলছে এই তোরা তো জানোস, তাহলে এখন শিখে দে। তো ওদের কাছে কিন্তু শিখে নেয়, এবং শিখে নিয়ে কিন্তু কাগজের গল্প প্রতিষ্ঠিত হয় বাগদাদে। অ্যান্ড আফটার দ্যাট ইট ওয়াজ এ রেভুলেশন, যে খুব দ্রুত হয়ে যায় কাজগুলি, যে কাগজের উপর। তো এখন কি প্রিন্টিং প্রেস ছিল? না, প্রিন্টিং প্রেস ছিল না। প্রিন্টিং প্রেসের ইতিহাসটা আলাদা। ওই আবার কিন্তু চীনাদের কাছে যদি যাই, চীনারা করতো কি, যে কাগজের মধ্যে অক্ষর টক্ষর লেগে দিত একটা ছাপ। ওদের তো কাগজ ভালো ছিল, আবার কাঠের এটাও ছিল ভালো, ঠিক আছে। এটাই আদি প্রিন্টিং প্রেস আবার বলা হয়। কিন্তু যে রেভলিউশনটা হয় সেটা 1440 সালে জার্মানি গুটেনবার্গে, ওইটাকে বলা হয় গুটেনবার্গ প্রেস। গুটেনবার্গ প্রেসে ওইটা লোহা, এক অক্ষর রোমান লিখে মারো ছাপ, মারো ছাপ, মারো ছাপ, এই তো বইয়ে ভেসে গেল। তখন তখন তো প্রিন্টিং প্রেস আবিষ্কার হয়ে গেল। কিন্তু আমরা আনফর্চুনেট যে আমাদের কাছে প্রিন্টিং প্রেস আসে 1800 সালে বাংলাদেশে। তখন তো ব্রিটিশদের, বাংলাদেশ মানে ভারতে, কলকাতায় বলতে গেলে, কলকাতায় একটা জায়গা আছে না, যে কি বলে এটা, শ্রীরাম মিশন। শ্রীরাম মিশনে ওখানে আমাদের যে পাদ্রী যে ছিল, খুব কি নাম ওইটা, স্যার উইলিয়াম, তাই না? তাই তো। এবং শ্রীরাম মিশন মিলে প্রথম প্রিন্টিং প্রেস আবিষ্কার করে। তারপর থেকে তা আমাদের বইগুলি হয়ে গেলো। তার আগে তাহলে কি ছিল? তার আগে মিডিয়া কি ছিল? বই কিসে ছিল? বই ছিল না, এগুলো বলা হয়তো পুঁথি। এখন পুঁথি কিন্তু এখনো আছে আমাদের, ওই যে মোড়ায় 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 রাখে। আমি যে বললাম যে লাইব্রেরিগুলির কথা, বৌদ্ধ বিহার টিহার, এখানে যে সমস্ত বই ছিল সব পুঁথি আকারে লেখা হতো। আমাদের দেশে তাল পাতাটা খুব টেকসই ছিল, তাল পাতার উপর লেখা, তারপরে প্রসেস করা হয়তো বিভিন্নভাবে, প্রসেস করে তাল পাতার উপর লেখলে ওটা থাকতো। তালপাতার ছিল পুঁথি। আবার মিশরে তো পেপিরাস ছিল, আমরা জানি। এটা একটা মিডিয়াম ছিল লেখার, পেপিরাস ছিল। পেপিরাস আবার মিশররা ওই যারা সেই সময় যারা লাইব্রেরি চর্চা করতে লিখতে হতো, ওরা কিন্তু যাইতো, পেপিরাস কিনতে যাইতো। মিশর লাইব্রেরি ছিল, আলেকজান্দ্রিয়া আগেই বলছি। তো ওরা আবার পেপিরাস বিক্রি করতে চাইতো না, যে আরেকজন লাইব্রেরি বানাই ফেলবো। একটা হেলদি কম্বিনেশন ছিল, তুরস্কের এরকম একটা লাইব্রেরি ছিল, অ্যান্ড দে গট কম্পিটিশন ইজিপ্ট। সেটা অন্য কথা। পেপিরাস ইজ ওয়ান অফ দেম। আমাদের এদিকে পেপিরাস আসে নাই, আমাদের এদিকে। বাই দা ওয়ে, আমি কিন্তু আপনাদের একটা জিনিস এখন দেখাবো, আসেন দেখি। এইটা এইটা যেহেতু বললাম, এইটা আমি এখন, এই যে দেখেন, এর সূরা লেখা আছে, তাই না? এটা দেখেন, সূরা লেখা আছে। এইটা এইটা কিন্তু পেপিরাসে লেখা, এটা কিন্তু কাগজে না। ওইটা যে দেখালাম কাগজে না, এটা হচ্ছে পেপিরাস, পেপিরাসে লেখা। এটা আমি কাহিনী আছে, এটা আমি ইজিপ্টে গেছিলাম। আমি কিন্তু অনেক, ওই যে বললাম না আলেকজান্দ্রিয়া গেছি লাইব্রেরি দেখতে, আলেকজান্দ্রিয়া লাইব্রেরি দেখতে গেছি। তো পিরামিড দেখবো না, পিরামিড দেখতে তো গেছি। তো ওখান দেখি যে পেপিরাসের গাছও দেখছি, নীল নদে, ওইটা নীল নদে পেপিরাসের গাছ ওখান থেকে বানায়। তো পেপিরাসের মধ্যে লিখে, এখন তো ওইটা নাই, সেই ফারাওরা নাই বা নাই। তো এখন তো মুসলিম কান্ট্রি হয়ে গেছে, তো এখন তো ওদের লেখে।
একটা দেওয়া লেখা আছে, ওইটা আমি প্রিপারেশন আনছি। এখানে আসে আবার কানাডা থেকে এটা বাধাই করে আমি আই হ্যাভ অনলি ওয়ান পিকচার ইন দিস হাউস, দ্যাট ইজ দ্যাট পেপিরাস। তা যেটা বলতেছিলাম, হ্যাঁ ওইখানে কিন্তু মিশরে যে ইয়েও দেখছিলাম, ফেরাউন যে মুসা সময়কার ফেরাউন, তার কিন্তু মমি করা আছে, ছবি তুলতে দেয় না, আমি ছবি তুলছিলাম, আছে, প্রকাশ করি নাই যেহেতু এটা নিষিদ্ধ। যে ওরা বলছে যে এই মিউজিয়ামের ভিতরে যত মমি আছে ছবি তোলা যাবে না। তারপর সবাই তুলতেছে, আমি তো নিষেধ করে নাই, বাট আই ডিড নট পাবলিশ ইট এনিওয়ে। দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। তাহলে আমরা আছি কোথায়? তাহলে আমরা এই বিবর্তন, আমাদের এদিকে ছিল তালপাতা, এটা সেটা পেপে, সেটা আমাদের এসে পৌঁছায় নাই। এইখানে আমরা মানে টানা হরফে লিখে যাইতাম, শ্লোক, এবং সব কিছু ছিল ধর্মীয়। ওই সমস্ত আমি কন্টেন্ট উল্লেখ করতে চাচ্ছি না, কন্টেন্ট ছিল অল মানে দেব দেবী নির্ভর। যেমন আমাদের বাংলার কথা বললে চর্যাপদের কথা বলতে হয়, তারপর শ্রীকৃষ্ণ কীর্তন বলতে হয়। শ্রীকৃষ্ণ কীর্তন পরের দিকে আসে, এগুলি একটু বেশি মানবিক, অত স্ট্রিক্ট রিলিজিয়ান না, এটার মধ্যে মানুষ মিশে আছে, এটা আছে সেটা আছে, চণ্ডী মঙ্গল আছে, মঙ্গল কাব্য আছে, এগুলি তো সবকিছুই ছিল কবিতার ছন্দে, এবং ওই যে একটা মানে সমাজবদ্ধ শব্দের মধ্যে এক টানে লেখা হইতো। তা ওইটা যারা তারপরে যে ইউসুফ জুলেখা, এটা সেটা হাবিজাবি অনেক মানে মুসলিম যারা আসলো যখন শাসন করার পরে, তখন তো এগুলি লেখা, শাহ মোহাম্মদ শহীদ, এগুলি নিয়ে আরেকদিন আমি একটা করছিলাম, ভিডিও করছিলাম। এখন এটা আমি আলোচনা করব না। আমার পয়েন্ট হচ্ছে যে মিডিয়াম ছিল এটা, এবং ওইখানে তবে একটা জিনিস, ওই পুঁথি যারা লিখতো ওদেরকে বলা হয়তো পুঁথিকার। হ্যাঁ, সেই সময় তো রিক্রিয়েশন ছিল না, টিভি ছিল না, কিছু ছিল না। তো ওইখানে যখন সামাজিকভাবে মানুষ দেখেন ওই আনন্দ পাইতো যখন পুঁথি কেউ আবৃত্তি করে পড়তো, মঞ্চ বানাইতো, একজন বসে এই সমস্ত লোককে হয়তো কথকতা করতো, তারা এটা পুঁথি পাঠ করতো। পুঁথি কিন্তু একটা নিজস্ব, যেমন এই যে ওয়াজ করে হুজুররা, একটা নির্দিষ্ট সুর আছে, এই যে সা টু পা, এইরকম ওদের একটা কিন্তু পুঁথি পড়ার একটা নিয়ম আছে। কিছুদিন আগে আমি এই যে একটা দেখতেছিলাম, একটা বিটিভির অনুষ্ঠানে পুঁথি পড়তেছে। এটা কিন্তু আমরা ছোটবেলায় এটা দেখছি, আপনারা দেখে নিতে পারেন ইউটিউবে, পুঁথি পড়াটাই আছে। তো পুঁথিকার যে পুঁথি মানে একটা কপি যে লিখছে, এই সেকেন্ড কপি লিখবে কে? সেকেন্ড কপি লেখার একটা পেশা ছিল, তাকে বলা হয়তো যে পুঁথিকার। পুঁথি মানে কপি করতো। তো এই একটা পুঁথি কপি করতে 30 দিনের মতো সময় লেগে যেত, এটা সেটা। তো ওই যারা বড় লোক তারা একটা পুঁথি রাখতো, হ্যাঁ, যে একটা বিখ্যাত পুঁথি, ওইটা থেকে নকল করে এটা লাগতো। একটা লোক 1 মাস ধরে ওই বাসার বারান্দায় বসে বসে এই পুঁথি নকল করতেছে, লিখতেছে। হ্যাঁ, তারপরে ওইটা দেখা গেলো চোর আবার চুরি করে, মানে বইয়ের দাম ছিল কিরকম দেখেন, পুঁথি চুরি, কারণ এটা খুব মূল্যবান সম্পদ, পুঁথি চুরি করে নিয়ে যেত চোররা আসে। ওই জন্য আবার পুঁথির নিচে যে কিছু সাইড নোট লেখা হতো, বলা হয়তো পুষ্পিকা। পুষ্পিকার মধ্যে লেখা হইতো যে কোন জায়গায় বসে কার বাসায় পুঁথিকা লেখা হয়েছে, কত টাকা অগ্রিম নিয়েছে, কত টাকায়, এবং চোরকে হচ্ছে ভৎসনা লেখা হইতো যে এই পুঁথি যে চুরি করবে তার রক্তবমি হয়ে মারা যাবে, এই সমস্ত। সো দ্য পয়েন্ট আই ওয়াজ ট্রাইং টু মেক ইজ দ্য বুক হ্যাড ভ্যালুস বিফোর। কারণ বড়লোক যারা ছিল, জমিদার, এটা সেটা, সবাই বাসায় একটা পুঁথি রাখতে চাইতো, এবং ওইটা লেখে আরেকজনের কাছে নিয়ে আসে, লেখে কপি করে রাখতে চাইতো। দ্যাট ওয়াজ দ্য থিং। তারপরে আমি মিডিয়াম বা টেকনোলজি দিয়ে বেশি আলোচনা আগে কন্টেন্টের দিকে যাব। তবে তার আগে যেটা বলতে চাই যে আমরা তো জানি যে এরপরে বাংলাদেশে এটা ইয়ে হয়, আসে, প্রিন্টিং প্রেস 1800 সালের দিকে আসে। ঠিক আছে, তাহলে এবার মোটামুটি 1800 যে বললাম যে উইলিয়াম ক্যারি ওয়াজ দ্য নেম, অ্যান্ড দ্য রামকৃষ্ণ প্রিন্টিং প্রেস। এবং উনি তো ওই যে ফোর্ট উইলিয়াম কলেজ টলেজ বানাইছে ইংরেজ থেকে বাংলা শেখানোর জন্য, এবং প্রথম বাংলা গদ্য আসে। দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট স্টোরি, আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্যাট হিয়ার। আমি এখন জানি যে ঠিক আছে, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ জাস্ট সেইং অল দিস, যে আমরা বই সম্বন্ধে আলোচনা করতেছি, এত হাবি যাবে, এটা টেকনিক্যাল জিনিস একটা বললাম, যেটা আমি জানতাম অফ দ্য টপ অফ মাই হেড। আর একটা জিনিস এখন আলোচনা করি, কয়টা বাজে? 44। আচ্ছা ঠিক আছে, ইট ওয়াজ ভেরি বিগ, আই ওয়ান্ট টু মেক ইট মানে নো মোর দ্যান 1 আওয়ার। এখন আমি কন্টেন্ট সম্বন্ধে আলোচনা করব। হ্যাঁ, কন্টেন্ট মানে কন্টেন্ট সম্বন্ধে আলোচনা করতে গেলে আমি ধর্মীয় যেগুলোর কথা বললাম সেটা বাদ দিয়ে আমাদের বিভিন্ন এনলাইটমেন্ট মানে আলোর নেচে আসছে, অন্ধকার যুগ ছিল। তো এই বিভিন্ন রেনেসার কথা আমরা জানি। তো প্রথম যে রেনেসা, যেটা ইউরোপে তো খুব গির্জাকেন্দ্রিক সাংঘাতিক একটা ব্যবসা ছিল, যে গির্জার যারা চার্চের ছিল, ফাদার ছিল, তাদের ব্যাপক আধিপত্য ছিল, এবং রাজা বাদশাহ সবকিছু সবাই তাদের কথা ওঠা বসা করতো, ইংল্যান্ডের রাজা সহ সবাই।
কারণ ওখানে ওরা বলতো যে ডিরেক্ট স্বর্গ নরক যাওয়ার জন্য এই ধর্মচর্চা করতে হবে, এই সমস্ত ছিল। রাজা ওদের ব্যাপক প্রভাব ছিল। তো ওই সমস্ত তো আমরা তো জানি যে ইউরোপে যেটা রেনেসা 1200 শতকে হলো, রেনেসা হলো, কিন্তু তার আগে যে আমাদের এদিকে এনলাইটেনমেন্ট একটা যেটা বললাম আব্বাসিয়া বলে ইসলামের গোল্ডেন এজে, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্যাম। তারপরে এটা আসলো, তারপরে কি আসলো যে ইতালিতে রেনেসা হয়েছে না। আমি কেন বলতেছি যে আমাদের যে এখন যে সমস্ত আমরা বই পড়ি, সাহিত্য বলেন, প্রবন্ধ বলেন, যাই বলেন, মানে জ্ঞান যেটা বলতে আমরা বুঝি, এগুলি আসলে বিভিন্ন এনলাইটেনমেন্ট গুলির মাধ্যমে আমাদের এই স্তরে আসে আমরা আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ই বুক যেটা দেখলাম, এই যুগে এসে পৌঁছেছি। তা ইতালিয়াতে আপনার ছিল এমন কিছু মানুষ ছিল, মানুষদের নাম বলতে হবে। ইতালিতে আপনার যে মানে কি ছিল, লিওনার্দো দা ভিঞ্চি, ঠিক আছে, ছিল। তারপর ইতালীয় এনলাইটেনমেন্টের পরে যেটা মেইন এনলাইটমেন্ট, সপ্তদশ অষ্টাদশ 1496 থেকে শুরু করে 1815 এই সমস্ত সময় যেটা হয়েছে, যেটা ইংল্যান্ড ওয়াজ পার্ট অফ দ্যাট, ফ্রেঞ্চ রেভলিউশন ওয়াজ পার্ট অফ দ্যাট। ফ্রেঞ্চ রেভলিউশনের অর্থ হচ্ছে যে পুরাতন কিছু ঝাড়িটারি ফেলে নতুন আলোয় যুক্তির উপর নির্ভর করে, বাট দে ফোকাস মোর অন দ্য পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন। অন দ্য আদার হ্যান্ড ওই সময় জার্মানিতে একটা এনলাইটমেন্ট হয়। জার্মানিটা আবার তো সবসময় একটু জার্মান যেটা ওরা ফোকাস করে যে মানুষের মাইন্ড বা জ্ঞান, একেবারে পিওর জ্ঞান বা নলেজ ওইটার উপরে। যার কারণে আমরা দেখতে পাই যে জার্মানিতে অনেক দার্শনিক আসে। তার মধ্যে কিছু নাম উল্লেখ করে ইমানুয়েল কান্ট আসে, খুবই বিখ্যাত, যে বলছে সাহস করে পড়ো বা পড়ো সাহস করে, এবং যে বলছে যে তুমি তোমার অ্যাজ এ হিউম্যান বিং তুমি যাদেরকে তোমার যে জ্ঞানকে অন্ধ করে রাখছিল সেখান থেকে মুক্ত হয়ে আলোর পথে আসো, এই সমস্ত। ইমানুয়েল কান্ট ছিল। তারপরে হেগেল ছিল। হেগেল যেটা বলছে যে তখন কিন্তু সবকিছু যুক্তির উপর নির্ভর করেছে না, ফরগেট অ্যাবাউট অল দোস যে ধর্মের ইয়ে বের করে যুক্তির উপর। যে হেগেল বলছে যে দ্য ওয়ে উই সি রিয়ালিটি অর দ্য সোসাইটি অর দ্য পিপুল অ্যারাউন্ড আস হোয়াট এভার দ্য কান্ট্রি, এটা যে বলছে যে দ্যার আর টু থিংস অ্যাকচুয়ালি, একটা জিনিস মধ্যে একটা হচ্ছে বেজ আর হচ্ছে সুপারস্ট্রাকচার। বেজ হচ্ছে আসল কাজগুলি, যে সমস্ত মানে কৃষক শ্রমিক যে সমস্ত কাজ করে, মেইন দ্য ড্রাইভিং ফোর্স, তার একটা জিনিস। আর মাঝখানে একটা বাড়তি একটা অংশ সমাজের শিক্ষক, হেডমাস্টার, প্রিন্সিপাল, রাজার মন্ত্রী, এদের কিন্তু খেতে খাবারের কাজ করে না, বাট ট্যাক্স কালেকশন করতেছে, হিসাব রাখতেছে, এটা সুপার স্ট্রাকচার। ঠিক আছে, একটা বিজনেসের কথা যদি চিন্তা করেন যে মেইন কি, যেমন একটা মাইনিং কোম্পানি, আমি চাকরি করতাম দীর্ঘদিন, মেইন মাইনিংটা ওয়াজ এ মেইন প্রসেস, বাট হিউম্যান রিসোর্স ফিনান্স অ্যাকাউন্টিং ইজ দ্য আদার। তো সেটা হেগেল এইভাবে বলা শুরু করলো যে যে থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিস, যেটা হেগেলের উপর ভিত্তি করে আবার পরে কার্ল মার্কসের কথা তো আমরা সবাই জানি, এটা নতুন করে বলতে হবে না। এটা হলো সেও এই যে বৈজ্ঞানিক দ্বান্দ্বিক বস্তুবাদের উপর ভিত্তি করে ইকোনমিক্সের উপর বই লিখছে, দাস ক্যাপিটাল, which is a very good book, but it's not a good read. Not in a good read because I tried many times, but I could not finish it. Why? Because the English was so old. ইংলিশ ওয়াজ সো ওল্ড, এবং এটা বাংলা আমি মানে রিসেন্টলি পাইছি, আমি চেষ্টা করি নাই আর কার্ল মার্কসের ডাস ক্যাপিটাল পড়া, ছাড়া ভাবে পড়ছি, বা বেসিক যে কনস্ট্রাকটিভ ম্যানিফেস্টোগুলি যেটা ওদের যে আসল কথা সেইটা, বাট to read the Das Kapital is not an easy thing. Many people say that, yeah, I read Das Kapital. I don't believe that it is a good read, especially ইংলিশ টাইম বলতে। সেই ভিক্টোরিয়ান যুগের ইংলিশ তো বোঝা আমাদের জন্য খুব কঠিন। তবে আমি একটা খুব আফসোস করি, তারপরে এই জিনিসটা আমি কোথাও পাই না। আমি একটু গল্প বলি। আমি তখন ইংল্যান্ডে মাস্টার্স করি। ইংল্যান্ডের মেইন যে যেটা টাউন সেন্টার, ভিক্টোরিয়ান এজের যে বিল্ডিংগুলা, ওখানে মাঝে মাঝে ঘুরি, বাসে যাই, বাসে করে হাতের নামে কোনো একটা জায়গায় ঘুরতে কোনো একটা জায়গা আমার মনে নাই, আমি একটা ঢুকে যাই একটা বইয়ের দোকানে। ওইটা কিন্তু বাইরেটা অত বোঝা যাচ্ছে না, ভিতরে ঢুকে দিয়ে সব কমিউনিস্ট বই, কমিউনিস্ট বই। ওখানে একটা বই ছিল, ডাস ক্যাপিটাল ইন ইজি ইংলিশ, and I still regret who came? Joey? Okay, sorry for that. Okay, don't interrupt, Baba. So still I regret the Das Capital in easy English and Islam, but I did not buy it.
মেবি আই হ্যাড এ প্ল্যান, আমি কেন কিনি না এখন, বাট এরপরে আসে ওই যে কোন প্রকাশন হিসেবে সব কিছু ভুলে গেছি। ওইটা পরে চলে দেখছি ওইখানকার লোক, ওরা যারা দোকানদার কমিউনিস্ট ছিল, ইংল্যান্ডে বসে কিন্তু কমিউনিস্ট এরিয়া ছিল, যাক দ্যাটস এ ডিফারেন্ট থিং। রাজ ক্যাপিটাল, কার্ল মার্কস আসলো, কার্ল মার্কস এর পরে নিচ্ছে এটা সেটা, ওই জার্মান দার্শনিক যারা ছিল এরা খুব কুল ছিল, অনেক দার্শনিক ছিল, এরা নতুন করে চিন্তা ভাবনা শুরু করে। কাজেই ফ্রেঞ্চ রেভলিউশন ইজ অ্যানাদার টার্নিং পয়েন্ট অফ হিস্টোরি, যেখান থেকে এটা এনলাইটেনমেন্ট। এরপরে ইংল্যান্ডে যদি বলি, ইংল্যান্ডে তো শেক্সপিয়ার সাহিত্যিকভাবে, আর সাহিত্যবাদে জ্ঞান মানে দর্শন থেকে, ফ্রম ফিলোসফি হাউ ইট টার্নস ইনটু সায়েন্স, এই আমাদের নাম বলতেই হবে, সেটা হচ্ছে স্যার আইজ্যাক নিউটন, রাইট? স্যার আইজ্যাক নিউটন, উনি মানে বিজ্ঞান, ম্যাথমেটিক্স, ফর্মুলা, এই সমস্ত মাধ্যমে ন্যাচারাল যে লগুলি এগুলি ব্যাখ্যা করতে থাকলো, ঠিক আছে? আইজ্যাক নিউটনের নাম কেউ জানে না, এটা আমি বিশ্বাস করি না, সবাই জানে। তো সেইটা, তারপর তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসলো। ইটস নট এ এনলাইটমেন্ট, বাট ইট ওয়াজ দ্য ইমপ্লিমেন্টেশন অর জাস্ট প্রায়োগিক সায়েন্সের প্রয়োগটা করে ইন্ডাস্ট্রিয়াল বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করার পর দেখেন সারা পৃথিবী হ্যাজ চেঞ্জড। তো এইটা তো আর একটা জিনিস গেল, তারপর থেকে তো তরতর করে, এবং ইংল্যান্ডে ফর সাম রিজন সব সায়েন্টিস্টগুলো এখানে আসা শুরু করলো, এবং এরপরে আরেকটা যুগ বলতেই হয়, সেটা হচ্ছে আইনস্টাইনের যুগ। আইনস্টাইন জার্মানির, যাই হোক, সেই সময় কয়েকজন এর কথা বলতেই হয় যারা একই সাথে কোয়ান্টাম ফিজিক্সে, কোয়ান্টাম ফিজিক্স কেন বলতেছি, যে আজকে যে ইলেকট্রনিক্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সব কিছু, এভরি সিঙ্গল থিং দ্যাট ইউ টাচ, দিস ডিভাইস, my cell phone, everything has circuit, তাই না? Chips, they run on quantum mechanics. So quantum 1920 থেকে 30 সালে is a revolution of quantum mechanics science. এখানে অসংখ্য বিজ্ঞানী আছে, আইনস্টাইন আছে, নিলস বোর আছে বলতে হয়, তারপরে বিখ্যাত বিখ্যাত হাইজেনবার্গ, হ্যাঁ, আনসারটি প্রিন্সিপাল আমরা জানি। এই সমস্ত করতে করতে আস্তে আস্তে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, ওই সময় ইলেকট্রনিক্সের ব্যাপক এটা শুরু হতে হবে। তারপরে যে ওয়ান অফ মাই ফেভারিট সায়েন্টিস্ট অ্যান্ড টিচার ইজ রিচার্ড ফেনম্যান, সে আসলো, মানে ওনার যে আবিষ্কার, যেটা যে ইলেকট্রো ডাইনামিক্স সামথিং লাইক দ্যাট। দ্য পয়েন্ট ইজ, দেখেন দর্শন টর্শন সব কিছু থেকে আমরা কোর বিজ্ঞানের দিকে আমরা শুরু করলাম, ঠিক আছে? বিজ্ঞানে এসে করলাম, তারপরে আমরা চাঁদে, এই যে চাঁদ থেকে কদিন আগে ফিরে আসলো মানুষ, তাই না? চাঁদের অপর পার দিয়ে ঘুরে আসলো, চাঁদে মানুষ গেল আসলো, যে নিখুঁত যে ক্যালকুলেশন, নিখুঁত যে সায়েন্স, এগুলো দিস উই হ্যাভ অ্যাপ্লিকেশনস অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, দ্যাট ইজ এ সায়েন্স, পিওর সায়েন্স, ইট হ্যাজ ম্যাথ। নাও উই ক্যান এক্সপ্লেইন দ্য নেচার অ্যারাউন্ড আস উইথ দ্য হেল্প অফ ম্যাথমেটিক্স। আমরা নেচারের সাথে এখন আমরা বোঝা শুরু করলাম নেচারটাকে, হাউ ইট ওয়ার্কস, কীভাবে কাজ করে, কীভাবে কাজ করে আমরা বোঝারও আবার অনেক মানে রকম ফকম আছে। দেখেন যে পড়া একটা জিনিস, সেই টেক্সট থেকে বোঝার একটা জিনিস। যেমন নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেলছে, তাই না? যে পৃথিবী আপেলকে টানে, এইটাই নিয়ম। তাহলে একটা স্কুলে বাচ্চা জিজ্ঞেস করেন মাধ্যাকর্ষণ কি, কয়ে যে দুইটা বস্তু মহাকাশে একে অপরকে আকর্ষণ করবে, হাউ, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, নিচে একটা ডিএস করে আছে, এই সমস্ত হাবি যাবি। কিন্তু আইনস্টাইন এসে বললো যে না, নিউটন আসলে ব্যাখ্যা করতে পারে নাই। The space-time is curve, so the curve is space-time, anything goes, it will go by curve. That's why the moon revolves around the sun and everything. এটা হলো পিওর সায়েন্সের কথা বলতেছি, এগুলি কোনো রূপ কথা না, সায়েন্স ফিকশন না, কিছুই না। তো দিস আর দ্য কন্টেন্টস। তাহলে আমরা যেটা কি বুঝলাম, যে হুমায়ুন আহমেদের বই পড়া, আনিসুল হকের বই পড়া, অনেক সাহিত্যিকের বই পড়া, দ্যাট ইজ ওয়ান থিং। এটা হচ্ছে যে আপনি নাটক দেখবেন না একটা, আমি একটা বই পেলেন, বইটা পড়লেন, কিন্তু আউটবুক যেটা, আউটবুকের যে পড়ার সময় আমাদের এই যে শুরু থেকে সভ্যতার আজকে পর্যন্ত যে এনলাইটমেন্ট বা রেনেসাস অনেকগুলি হয়েছে, এগুলির কথা বললাম, এখান থেকে যেটা উঠে আসছে সেটাই আমাদের সোর্স। আমি মনে করি সবার এইটার সম্বন্ধে একটু ধারণা থাকা দরকার। আজকে আমি এই বয়সের, মাথার অর্ধেক চোখ পাকে গেছে, স্টিল আই রিড বুকস, ম্যাট্রিকের বই পড়তেছি, পড়তেছি, আমি শেখার চেষ্টা করতেছি। এখন এটা নিয়ে কোনো পয়সা পাবো না, কেউ আমাকে পয়সা দিবে না, কিছু করবে না, বাট এটা আমার টিভি দেখার একটা বিকল্প, তাই না? ওয়াই নট, ইফ আই লাইক ইট, ওয়াই নট? এইটা তো টেক্সট বুকের কথা একটু আসি। টেক্সট বুক ওয়াজ নট ওয়েল ডিজাইন ইন বাংলাদেশ, অনেস্টলি স্পিকিং, কারণ আমরা ছোটো যখন, এখন চেঞ্জ হয়েছে, হয়তো অনেক চেঞ্জ হয়, হ্যাঁ, কিপস চেঞ্জিং। আমাদের সময় যেটা ছিল ভূগোল ছিল, আননেসেসারি ভূগোল পড়াচ্ছে, বাট সোশ্যাল ইন্টারাকশনস,
সমাজ বা কমিউনিটির সাথে যে আমাদের একটা কানেকশন বা বন্ড তৈরি করা, যেটা আমাদের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করে, যেটা আসলে আসছে যে যেমন যেমন আসছে পৌরনীতি, প্রশাসন, সুনাগরিক হওয়া, এই সমস্ত জিনিস তো আমাদের তো ছিল না, আমরা সায়েন্সের ছিলাম, আমাদের এটা ছিল না। কাজে আমার মতে এগুলি আসলে প্রত্যেকটা ক্লাসে থাকা উচিত। কম্বাইনলি একটা জিনিস যেটার নাম হচ্ছে সোশ্যাল স্টাডিজ, এটা রাষ্ট্রবিজ্ঞান, পৌরনীতি, গুড গভর্নেন্স, আইনের শাসন, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, নৃবিজ্ঞান ইজ এ কালচারাল এভলিউশন। কালচার ওই দিক তো যাই নাই, 1 ঘন্টায় কত কথা বলবো, সম্ভব না তো বলা এত কিছু। দিস আর দ্য কন্টেন্টস দ্যাট আমি বলতেছি না যে উই শুড লার্ন ইট। আপনি যদি লার্ন না করেন, স্টিল ইউ ক্যান লিভ ইট, ইউ ক্যান বি এ রিচ পার্সন, অনেক টাকা ইনকাম করতে করতে পারবেন। বাট দ্য ওয়ে লাইক এখন কিন্তু আবার যদি মনোযোগ দিয়ে দেখেন, পৃথিবী জ্ঞান ভিত্তিক সমাজের দিকে অগ্রসর হচ্ছে। নাও এ ডাটা সেন্টার, এআই ডাটা সেন্টার ইজ মোর ওয়ার্থ দ্যান এ তেলের খনি। ইট ইজ ট্রু। আমরা কিন্তু আলটিমেটলি চলে যাচ্ছি জ্ঞান ভিত্তিক, এবং জ্ঞান ভিত্তিক জ্ঞানের উপর ওই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশনের পরবর্তী যে জ্ঞানের যে হইলো, লজিকের যে হলো, রিজনিং, ম্যাথ, ফর্মুলা দিয়েই তো আমরা আজকের আমাদের মিলিয়ন্স বছরের ইতিহাস মানুষের, হ্যাঁ, অনেক আগে তো ভাষা লিখতে জানতো না, কিন্তু কথা বলতে তো জানতো। মানুষের ইতিহাস, আদিম মানুষ ওই যে জোট বেঁধে করতো, সেই থেকে আমাদের যে মডার্ন যে এটা যুদ্ধ শুরু হয়েছে একই সাথে, 200-300 বছরের, এবং এভরিথিং ইজ বেসড অন দ্য ইউরোপিয়ান এনলাইটমেন্ট তার সেইটা থেকে। তাহলে আমাদের এখানে এখন কেউ যদি পড়াশোনা করতে চায় আউটবুক, তাহলে কি পড়বে? প্রথম কথা হচ্ছে যে টেক্সট বুক পড়তে চায়, টেক্সট বুক হ্যাজ টু বি। আমরা অবশ্যই ইউনিভার্সিটি যে সমাজবিজ্ঞান পড়ছি, ইকোনমিক্স পড়ছি একটু একটু করে, কিন্তু আমরা 9 থেকে আমরা সায়েন্স হয়ে গেলাম, আর্টসে কোনো জিনিস পড়লাম না। কোনো জিনিস পড়লাম না দেখে কিন্তু আমরা টকশোতে যে বক্তৃতা দিতে পারবো না। আজকে যেমন সুশাসন, সংবিধানের এইটা কি, এইটা কি, প্রাতিষ্ঠানিক গণতন্ত্র কি, এগুলো কিন্তু আমরা কিছু জানি না। আর্টসের ছাত্র যারা যারা তারা কিন্তু আজকে টকশো মাথায় বেরোচ্ছে, আর আমরা সায়েন্স পড়ে কিছু জানি না, তাই না? কিন্তু আমাদের এটা জানা দরকার, এবং এটা যেখান থেকে আসবে, বই থেকে আসবে। এখন প্রয়োজনীয় বই কোনটা, অপ্রয়োজনীয় বই কোনটা, ইউ হ্যাভ টু ডিসাইড হুইচ ওয়ান। ইউ পিক এ বুক, রিড কাপল অফ পেজ, দেন ইউ নো হোয়াট ইট ইজ। ঠিক আছে? অনেক অনেকে ফ্যাসিলিটেট করতেছে, যেটা বললাম আব্দুল্লাহ আবু সাইদ স্যার, ওনার সাথে আমি আগে অনেক সমালোচনা করছি, বাট হি ইজ ডুইং এ গুড জব। অ্যাট লিস্ট বিশ্ব সাহিত্য হঠাৎ করে র্যান্ডমলি একটা বই পিক করতেছে, জাস্ট রিড দিস ম্যাক্সিম গোর্কি মা, বাট দেয়ার ইজ নো মানে কিছু প্রসেস আছে যে আমি কোথায় শুরু করব, কোথায় যাব, সিস্টেমেটিক ওয়ে আছে। ইতিহাস আসবেই, ইতিহাস না এরকম লাইক হিস্ট্রি পচা যায় না, রিলিজিয়ান, ইসলামিক ইতিহাস অনেকগুলো কি দরকার, কিন্তু দিস আর অল ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার সোসাইটি। ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যান্ড উই ওয়ান্ট টু নো ফ্রম বুকস। এগুলি প্রবন্ধ, এগুলি পড়তে তো বাচ্চা কাচ্চাদের ভালো লাগবে না, কিন্তু এখন আবার আমাদের ভালো লাগে। কবিতা আগে ভালো লাগতো না, যেটা প্রথমে বলছি, এখন কবিতা ভালো লাগে, প্রবন্ধ পড়তে ভালো লাগে, এই সমস্ত এখন বেশি ভালো লাগে। হ্যাঁ, তা এগুলি সবকিছু আমরা বই থেকে আসছি। আর বইয়ের বাইরে যে সমস্ত টেক্সট আছে, সামাজিক মাধ্যম, ফেসবুক, এটা সেটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট, এগুলি তো সাম সর্ট অফ টেক্সট, বাট উই ডোন্ট লার্ন টু মাচ ফ্রম দ্যাট। বাট এআই ইজ হেল্পিং আস দিস ডেজ, দ্যাটস ওয়ান থিং। বাট এটা সত্য যে একটা ভালো বই খুঁজে পাওয়া ইজ রিয়েলি এ টাফ থিং। হ্যাঁ, যেমন আপনি যদি জানেন, যেমন বললাম যে লিটারেচার শেক্সপিয়ারের কিভাবে খারাপ হবে, কোনো ওয়ে নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলী খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাই না? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খারাপ হওয়ার কোনো, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা খারাপ হওয়ার কোনো চান্সই নাই। মাইকেল মধুসূদন দত্ত, তাই না, যে ছিল, যে মহাকাব্য লিখতে চাইছিল না, অমৃতাক্ষর ছন্দে লিখছেও তো একটা, কি যেন নাম, মাইকেল মধুসূদন দত্তের এই রাক্ষসদের নিয়ে, যেটা আমি বলতেছিলাম যে রামায়ণের অপোজিটটা, রাম তো ওখানে ছিল না, এখানে হচ্ছে রাবণ হয়ে যায়। কি এটা, সমুদ্রের প্রতি কি ছিল, এর একটা সমস্যা, যে নাম মনে নেই। যাক, উনি এটা মহাকাব্য লেখে না। তারপর এ পাশে আমাদের গদ্য তো অনেক পরে আসে। এই ইংল্যান্ডে আবার ওই যে গুটেনবার্গ প্রেসের মাধ্যমে গদ্য সাহিত্য অনেক আগে আসে, বাংলাদেশে অনেক পরে আসে, ওই যে হাত ধরে পরে, পাদ্রীদের হাত ধরে আসে এটা। তারপরে আবার 2 ধরনের ক্লাস তৈরি হয়ে যায়। ব্রিটেনে তখন তো ব্রিটিশের পার্ট ছিল, ব্রিটেনে যাইতো, ব্যারিস্টারি পড়তো, চলে আসতো, মাইকেল সহ অনেকেই, তারা এসে তো তাদের না কুচু আমাদের সাহিত্য একরকম, আমরা বাবু কালচার এটসেট্রা এটসেট্রা। বাট বাংলার যে সমস্ত মানুষ কাঁঠাল গাছের নিচে, বট গাছের নিচে পড়তো, ওদিকে ওদেরকে বলা হয়তো টোল। টোলের যারা ছাত্রছাত্রী আছে, তাদের কি কোনো সাকল্যাদ নাই? তারাও মৌলিক সাহিত্য লিখতে চাইতো,
ইয়ে করতে চাইতো। থ্যাঙ্কস টু দ্য প্রেস অ্যান্ড দ্য এই যে একদম চোষ কাগজ বা এটা এই কলকাতার উত্তর কলকাতার কি যেন শ্যামবাজার বা শোভা বাজারে একটা বট গাছ ছিল, তার নিচে এক ধরনের প্রেস তৈরি হয়েছে, যেটাকে বলা হয় বটতলার প্রেস। বটতলার প্রেস কিন্তু একেবারে গ্রামের মানুষের জন্য সাহিত্য রচনা করলো। অনেকে নাক ছিটকাবে সেটা, বাট দ্যাট ওয়াজ, কারণ আপনারা ওদেরকে ছেড়ে দিবেন, ওরা কি করবে? ওর এই টোলের ছাত্ররা যারা তারা লেখা শুরু করলো, এবং কিছু কিছু ইউসুফ জুলেখা এবং আরো যে সমস্ত যে কাহিনীগুলা প্রচলিত কাহিনী সেগুলি লেখা শুরু করলো। দ্যাট ওয়াজ অ্যানাদার স্টোরি। বাট দ্য হোল পয়েন্ট অফ দিস পডকাস্ট বলেন আর ভিডিও বলেন, যেটা হচ্ছে যে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং বুক। আমি এখনো চেষ্টা করি, কিন্তু ঘটনা হচ্ছে আমি যেহেতু বিদেশে থাকি, আমাদের সব কাজ করতে হয়। বরফ পরিষ্কার করতে হবে, তারপরে ঘাস কাটতে হবে, পানি দিতে হবে, রান্না করতে হবে, চাকরি করতে হবে, ব্যবসার কাজ করতে হবে, বাজার করতে হবে, বাচ্চাদের পড়াইতে হবে, বাচ্চাদের স্কুলে দিয়ে আসতে হবে, বাস স্ট্যান্ডে নিয়ে আসতে হবে, সব একা। আমি বই পড়বো ভাই, কখন বই পড়বো? কাজেই তবে একটু সিস্টেমেটিক হলে, যে সবার একটা ইয়ে আছে না, আমাদের এইটা 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 এইভাবে ইয়ে করতে পারলে। বাট দ্য হোল পয়েন্ট ইজ আই এম নট জাস্ট সাজেস্টিং এর বই। বই না পড়ে অনেকে খুব ভালো আছে, ভালো মানুষ আছে, সব ব্যবসায়ী আছে, অনেকে আছে বই পড়েই নেই। হ্যাঁ, সো হোয়াট, তারা আছে না, আমি তাদেরকে খাটো করতেছি না। যে বই পড়তেছে তাদের বই পড়েও তো শিক্ষিত শয়তান প্রচুর আছে। শিক্ষিত মানে মানুষ দাবি করে যে শিক্ষিত, কিন্তু দেখেন যে লেজুর ভিত্তি করতেছে। লুক এট দ্য পিপুল হু আর টকিং ইন দ্য টক শো ইন বাংলাদেশ, লুক এট দ্য প্রফেসার্স, তারপর যারা মানে বিভিন্ন সমাজ দেখেন, সবাই হালুয়ারি ভাগ খাওয়ার জন্য টক শোতে এসে গার্বেজ বলতেছে, এ করতেছে। So these are the misuse. Now they are educated. Maybe they are educated in some sense. I don't know. I still doubt how. ভালো হতো আমি যদি এরকম একজন টকশোলার সাথে কোনোদিন বসতে পারতাম সামনাসামনি, ভালো হতো। আমি বের করে আনতে পারতাম তাদের ভিতরের ইনসাইড আউট। আমার সেটুক আত্মবিশ্বাস আছে। এই আত্মবিশ্বাসটা তৈরি হয়েছে আমি বিক্ষিপ্তভাবে হইলো সারা জীবন। মাঝখানে বহুদিন পারি নাই, যখন প্রথম কানাডায় আসলাম টরন্টোতে, বই নাই। বাংলাদেশ যখন যাই বই কিনে নিয়ে আসলে শেষ হয়ে যায় করতে করতে। তারপরে একটা সময় থেকে আমি অনলাইনে বই পড়া শুরু করলাম, পিডিএফ ভার্সন। I have many PDF books and I read many. And these two things. Look at সেই তালপাতার পুঁথি সাহিত্য শুরু করে আজকে ই বুক পর্যন্ত যে কাহিনী, বিক্ষিপ্তভাবে ছাড়া ভাবে, এটা আমি আপনাদেরকে বললাম। তো থ্যাংক ইউ, অনেক বড় ভিডিও হয়ে গেলো। কেউ যদি দেখেন, I'll be happy. All right? Okay, thank you very much.